দেখলাম ফেসবুকে গাঁজার প্যাকেট এরকম হাতে করে করে দিচ্ছে, কিনে নিচ্ছে মানুষ গাঁজার প্যাকেট। আগে রাস্তায় সিগারেট বিক্রি হতো, পান বিক্রি হতো, এখন গাঁজা বিক্রি হয়। গাঁজাকেও আপনারা ট্যাক্সের আওতায় নিয়ে আসেন। তো গত 9 তারিখ আসলে যেই ঘটনাটা হয়েছে, প্রেসক্রাইব করা হয়েছে, এটা আমি শুধু বলবো না যে এটা আঘাত আসছে, ওনা কিন্তু হত্যা চেষ্টা করা হয়েছে। এটা যদি আমরা এখনো বলতেছি না এটা যে বিচার চাই, আমরা বিচার চাওয়া থেকে বেশি প্রাধান্য দিচ্ছি আমাদের আন্দোলনটা সফল হোক। কিন্তু আপনারা দেখতেছেন মানে এই ধরনের আক্রমণের জন্য মানে কেউ তো সামনে আগে আসবে না, কেউ সামনে এগিয়ে আসবে না, কেউ সামনে এসে কথা বলতে চাইবে না, এই ভয়টাকে ওরা জিয়ে রাখতে চায়। তো আমি আপনাদের কাছে প্রথমেই এই দাবিটা করব যে এই কাজটা যে যারা করছে তাদেরকে খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তিটুকু যেন দেওয়া হয়, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের স্টেপ নেওয়ার আগে 10 বার চিন্তা করে যে আমি কি একটা আক্রমণ করলে সেখানে আমার উপরও সেখানে আমার বিচার হবে। আপনারা যারা আপনাদের সবাই তো দিন শেষে কর্মজীবী মানুষ, সবাই তো বাসায় যান। আপনি দেখেন তো বাসায় যাওয়ার সময় আপনার বাসায় এলাকায় ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাটা 2 পাশ দিয়ে ব্লক করা কিনা? আমাকে আপনার এই প্রশ্নের উত্তর দেন, 2 পাশ দিয়ে ব্লক করা কিনা? ভ্যানের জন্য আমরা নিজেদের এলাকার রাস্তাঘাটে চলতে পারি না। একটা লোক সারাদিন কিছু করতেছে না, সন্ধ্যার দিকে কি একটা ভ্যানে সবজি নিয়ে আসতেছে, ফল নিয়ে আসতেছে, সে এসে রাস্তায় ব্লক করে বসে আছে। তাহলে আমরা যদি হকারদের যদি একটা সমাধান না করি, পূর্ণ সমাধান যদি না আসে হকার এবং অটোরিকশার ক্ষেত্রে, আমাদের অটোরিকশার ক্ষেত্রে আমি বলবো একটু পরে, তো আমার যদি কোনো সমাধানে না আসে আসলে, তাহলে এটা দিন দিন অবস্থা আরো করুণ হবে। অটোরিকশার ব্যাটারি যে আমরা চার্জ দেই, এই চার্জগুলো কিন্তু আমাদের যে কেনা কয়লা, কোক কয়লা, এলএনজি, এগুলা থেকে আমরা উৎপাদিত বিদ্যুৎ হয়। সেই বিদ্যুৎটা আমরা কোথায় ব্যবহার করছি? রাত্রেবেলা, গত 3 দিন আগে নিউজ করেছে পত্রিকাগুলো, আমাদের রাত্রেবেলা আমাদের লোড বেড়ে যায়, বিদ্যুতের লোড বেড়ে যায়। কেন? কনজিউম করতে সব অটোরিকশা থেকে। তখন দেখা গেল ম্যাক্সিমাম 440 লাইনগুলো যেগুলো বাসা বাড়িতে দেওয়ার কথা, সেগুলো ম্যাক্সিমাম লাইনগুলো আসতেছে অটোরিকশার গ্যারেজগুলো থেকে। আমাদের প্রত্যেক মাসে প্রায় 500 মানুষ মারা যায় শুধুমাত্র অ্যাক্সিডেন্টের কারণে। বর্তমানে আপনি হাইওয়েতে যাবেন, বাম দিয়ে যখনই ওভারটেক করতে যাবেন দেখবেন উল্টা দিক থেকে অটোরিকশা আসতেছে, দেখে আপনি ওভারটেক করতে পারবেন না, ডানে চলে আসতে পারবেন। একটা ড্রাইভার কখনো পারতপক্ষে একটা পিঁপড়াও মারতে চায় না, তখন সে যখন পারে না, এরকম 2-4 বার পাজেল হতে হতে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটায়। গত 9 মে ঢাকা বাঁচাও, হকার হটাও শিরোনামে রাস্তায় অবস্থান কর্মসূচি করেছিলাম, কারণ আমাদের নগর জীবনে আমাদের অনেক সমস্যা রয়েছে। আমরা রাস্তা দিয়ে হকারের কারণে চলতে পারি না, বিশেষ করে গাউসিয়া মার্কেটের বাহিরে এবং ঢাকার অন্যান্য মার্কেটের বাহিরের যে ফুটপাতগুলো আছে, এগুলো আমরা দেখতেই পাই না চোখে, কারণ সেখানে দোকান বানিয়ে দখল করে রাখা আছে। সেসব এলাকায় নারীদের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করে এবং ইফটিজিং করে এ সমস্ত হকাররা। ঢাকার অন্যান্য মার্কেট এলাকায়ও একই অবস্থা, যা আমাদের নগর জীবনে অসুবিধা তৈরি করছে। এখন হকাররা শুধু মার্কেটের আশেপাশে নয়, পুরো ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে। যখন শুনলাম সিটি কর্পোরেশন সব হকার তুলে দিচ্ছে, তখনই বিষয়টি আমাকে অনেক স্বস্তি দিয়েছিল। পরে দেখলাম রাস্তা কেটে কেটে সাদা দাগ বানিয়ে দোকানের মতো করে রাস্তা বরাদ্দ দেওয়া হচ্ছে। তখন তা আমি মেনে নিতে পারিনি। তাই 9 মে একটা প্ল্যাকার্ড হাতে আমি শাহবাগ জাতীয় জাদুঘরের বাহিরে প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি করি। সে অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে রাজধানীবাসীর অনেকেই, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমার সাথে যোগ দেন, যাদের মধ্যে বেশ কয়েকজন আজকেও এখানে এসেছেন, আপনারা তাদের কথা শুনেছেন। তারপর গত মাসের 13 মে আমি সহ আরো বেশ কয়েকজন ঢাকার সাধারণ নাগরিক, অর্থাৎ আমি সহ আরো বেশ কয়েকজন ঢাকার সাধারণ নাগরিক, আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলাম, অর্থাৎ নগর ভবনে। সেখানে দেশ জুড়ে শ্রমিকের অভাবের বিষয়টি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালামের কাছে আমি তুলে ধরি। আমি তাকে বোঝাতে চেষ্টা করি কৃষিকাজ কঠিন, তাই সেটা বাদ দিয়ে লোকজন ঢাকায় ঢুকছে এবং হকারিকে সহজ এবং খুবই কমফোর্টেবল পেশা হিসেবে বেছে নিচ্ছে, ঢাকার রাস্তা দখল করছে। এভাবে চলতে থাকলে আমাদের শস্য, অর্থাৎ আমরা যা খাই, তা কারা উৎপাদন করবে? তা তো উৎপাদন করার লোক নেই। অন্যদিকে ঢাকায় এখন মানুষ থাকার জায়গা নেই, অর্থাৎ এখানে এত বেশি মানুষ হয়ে গেছে যে ঢাকায় থাকার জায়গা হচ্ছে না। প্রতিদিন অটোরিকশায় অসংখ্য মানুষ আহত হচ্ছে,
এটি একটি ত্রুটিপূর্ণ যান। সরকার লাইসেন্সের মাধ্যমে এই যানের বৈধতা দিতে চায়, সেই প্রসঙ্গ তুলে ধরে আমি দক্ষিণ সিটির প্রশাসককে জিজ্ঞেস করেছিলাম এটা কি বৈধতা দেয়া যৌক্তিক। উনি এসবের উত্তর ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছিলেন যা আমাকে সন্তুষ্ট করতে পারেনি। আমি তাকে বলেছিলাম এভাবে সবাই ঢাকায় আসলে আমরা কোথায় থাকবো, অর্থাৎ আমরা ঢাকাবাসী কোথায় থাকবো? গ্রামে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, তাছাড়া ঢাকায় এভাবে ঢুকতে থাকা নিয়ন্ত্রণ করা না গেলে সামনের দিনে পুরো দেশের অর্থনীতির উপরে এটা চাপ হিসাবে বর্তাবে। উনার উত্তর এমন ছিল তিনি সবই জানেন কিন্তু তার কাছে কোনো কিছু করার নেই। তারপর আমি সিদ্ধান্ত নিয়ে আমি গণস্বাক্ষর নিব ঢাকার সাধারণ মানুষের, যারা ঢাকায় বিভিন্ন জায়গায় থাকেন বলতে একদম ঢাকার এরকম না, কিন্তু ঢাকার অধিবাসী যারা ঢাকায় থাকেন আর কি। তো আমি তাদের মতামত নেওয়ার চেষ্টা করি। তারপর আমি সিদ্ধান্ত নেই যে আমি গণস্বাক্ষর নিব এবং তারপর থেকে রাস্তায় ঘুরে ঘুরে আমি প্রায় 3000 অধিক গণস্বাক্ষর সংগ্রহ করি, যেটা আমি রাস্তায় ঘুরে ঘুরে করেছি বিভিন্ন স্থানে। যখন এই বিষয়টি আমি ফেসবুকে বলি যে আমি রাস্তায় ঘুরে ঘুরে অলরেডি 3000-এর অধিক গণস্বাক্ষর নেওয়া শেষ করে ফেলেছি, তখন থেকে রাস্তায় দাঁড়ালে আমাকে স্বাক্ষর নিতে বাধা দেওয়া হচ্ছে এবং আমাকে বলা হচ্ছে আমি নাকি রাস্তায় দাঁড়িয়ে গণস্বাক্ষর নিতে পারবো না, আমাকে রাস্তায় দাঁড়িয়ে গণস্বাক্ষর নেওয়ার জন্য অনুমতি নিতে হবে। যদিও তাদেরকে আমি অনেকবারই বোঝানোর চেষ্টা করেছি, আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আন্দোলনই রাস্তায় দাঁড়িয়ে হয়েছে এবং কারো অনুমতি নিয়ে হয়নি, কিন্তু আমি একা থাকায় আমি বোঝাতে ব্যর্থ হয়েছি। তাই এসব বিষয় মাথায় নিয়ে আমি 7 জুন ঢাকা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেই এবং এই বিষয়টি 2 দিন আগে থেকেই আমি ফেসবুকে পোস্ট করে জানাই যে আমি জেলা প্রশাসকের কাছে যাব, যেটা হচ্ছে জনসন রোডে অফিস। তো আমি সেদিন 7 জুন ঢাকা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্বৃত্তরা আমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমি ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিই। আজকে আপনাদের মাধ্যমে আমি দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ওনাকে অনুরোধ করব আমার বিচার লাগবে না, আসলে আমার বিচার লাগবে না। আমি জানি যে এই পথে যখন আমি নামবো তখন আমাকে আহত করা হবে, আমাকে হুমকি দেওয়া হবে, আমাকে বেশ কয়েকবার শাহবাগে পেটাতেও এসেছিল, সেটাও করা হবে, এগুলো আমি মাথায় নিয়ে গিয়েছি। কিন্তু সেই দিন সকালবেলা এমন হবে এটা হয়তো আমি জানতাম না, ওটা এতটা সিরিয়াস হবে সেটা আমি জানতাম না, কিন্তু আমি এগুলো মাথায় নিয়ে গিয়েছি। সেজন্য আমি বলতে চাচ্ছি যে আমার বিচার লাগবে না, আমার বিচার লাগবে না। আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করব, তো আমাকে মারতে চেষ্টা করছে যারা চায় না ভালো হোক, আমি বিচার চেয়ে আমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে তাদেরকে সুযোগ দিব না, কারণ তারা এই সুযোগটাই চাচ্ছে যে তারা আমাকে মেরে বা আমাকে আহত করে আমাকে ওইটা নিয়ে ব্যস্ত রেখে তাদের যে সুবিধাটা তারা আদায় করতে চায় সেটা তারা আদায় করে ফেলবে। আমি তাদেরকে সেই সুযোগটা দিতে চাচ্ছি না, সেজন্য আমি আমার কাজে আবার নিজেকে ব্যস্ত রাখতে চাচ্ছি। বিশেষ করে গতকালকে যে পুলিশের গাড়িটা আপনারা হয়তো দেখেছেন, অটোরিকশা চালকরা কিভাবে ভেঙেছে ঢাকা চট্টগ্রাম রাস্তায়, এত বড় দুঃসাহস তাদের তৈরি হয়ে গেছে যে তারা প্রশাসনের গায়েও হাত তুলেছে, প্রশাসনকেও ছাড় দিচ্ছে না। সো এই বিষয়টা দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার অ্যাকচুয়ালি বিচারের প্রয়োজন নেই, যেহেতু আমার উপর একটা আঘাত হয়েছে, আমি একটু সুস্থ হলে আমি অবশ্যই একটা জিডি করব, কিন্তু আমার বিচারের কোনো প্রয়োজন নেই, আমি বিচার চাই না। আমি যে জিনিসটা চাই সেটা হচ্ছে শুধু ঢাকা থেকে ঢাকার এই ফুটপাত ও রাস্তা আমাদের মতো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হোক, আমার বিচার চাই না। আমি যা চাই আমি সেটাই চাচ্ছি, আমার ঢাকার রাস্তা, ঢাকার ফুটপাত আমাদের মতো সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। অতিরিক্ত জনসংখ্যার চাপ কমানো না গেলে দেশের পুরো অর্থনীতি যে পঙ্গু হয়ে যাবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তার কারণ হচ্ছে আমাদের গ্রামগুলো পুরুষ শূন্য হয়ে যাচ্ছে, আমাদের গ্রামে এখন আর পুরুষ পাওয়া যাচ্ছে না। আপনারা দেখবেন গ্রামে গেলে পুরুষ নাই, বাড়িগুলোতে ম্যাক্সিমামে পুরুষ নাই। আসন্ন বাজেট, যেহেতু বাজেট চলছে, এটা বাজেটের মাস, বাজেটকে সামনে রেখে
এটার কিছু সমাধান নিয়ে ভাবা যেতে পারে যে কি করা যেতে পারে। অনেকেই ভাবছে যে আমি শুধুমাত্র হয়তো হকারদেরকে দুই চোখে দেখতে পাচ্ছি না, তার কারণ আমি ঢাকার মানুষ, এর জন্য আমি ঢাকার হকারদেরকে সরায় একদম সবাইকে ফেলে দিতে চাচ্ছি। আসলে বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে এটা এমন একটা সমস্যা যেটা শুধু ঢাকার সমস্যা নয়, এই সমস্যাটা প্রকট আকারে আমাদের অর্থনীতিকে হিট করতে যাচ্ছে। সেজন্য আসন্ন বাজেটে এই বিষয়টাকে গুরুত্বের সাথে ভাবার জন্য আমার কাছে কিছু প্রস্তাব রয়েছে। আপনাদের মাধ্যমে সেই গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো আমি সরকারের কাছে জানাতে চাই যে আমি হকার তো হটাতে বলছি, কিন্তু হকার হটিয়ে আমি কি করতে বলছি? হকারের পুনর্বাসন করতে বলছি, অটোরিকশার পুনর্বাসন করতে বলছি, বা কি বলছি আমি আসলে সেই জিনিসটা যারা জানতে চাচ্ছে আমি তাদের জন্য বলছি। এবং আমার মনে হচ্ছে যদি সরকার এটা দেখে যে আসলে আমি কি কি কথা তাদের জন্য রেখেছি বা আমি কি কি স্কোপ তাদের জন্য রেখেছি, এটা হয়তো বাজেটের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আমি আমি যে আমার 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 দিক থেকে যে পরামর্শগুলো আমি সরকারকে দিতে চাই তার মধ্যে হচ্ছে অটোরিকশা চালকদের ঢাকার বাহিরে ব্যবস্থা করে দিতে হবে, ঢাকার ভেতরে না। কারণ আমাদের এটা অনেক জনবহুল জায়গা, এই জনবহুল জায়গাতে এই অনিয়ন্ত্রিত যে যানটি, এটি আমাদের জন্য কখনো শুভকর নেই। আমাদের এখানে একজন বক্তা অলরেডি কিন্তু বলেছেন যে প্রত্যেক দিন গড়ে 500 জন মানুষ এই অটোরিকশা দ্বারা আহত হয়। এটা কিন্তু উনার ব্যক্তিগত অপিনিয়ন না, এটা কিন্তু উনি পত্রিকা থেকে দেখেই বলেছেন। তার মানে হচ্ছে আমাদেরকে এটা একটা ঝুঁকিতে ফেলে দিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে সীসা। এই সীসা আমাদের দেখবেন এখন বেশিরভাগ সময় আপনি যদি বক্ষব্যাধি হসপিটালে যান তাহলে দেখবেন আমাদের নবজাতকরা হার্ট ফুটা নিয়ে জন্ম হচ্ছে। এমনকি একটু বয়স্ক বাচ্চা যারা আছে তাদেরও কিন্তু হার্টের সমস্যা। অটোরিকশার এই যে অটোরিকশার ব্যাটারিতে কিন্তু সীসা থাকে, এবং এই সীসা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য বাতাসে মিশে অনেক ক্ষতিকর, এবং হার্ট ফুটার মতো ঘটনাগুলো কিন্তু এগুলো থেকেই ঘটছে। তো আমার বক্তব্য যেটা হচ্ছে ঢাকা থেকে বাহিরে নিয়ে যেতে হবে এই অটোরিকশাগুলো, এবং হকারদের যারা ঢাকায় এসে হকারি করছে তাদেরকে তাদের জেলা, মানে যে ঢাকায় এসে ওই কুমিল্লা থেকে হকারি করছে, যে ঢাকায় এসে বিক্রমপুর থেকে হকারি করছে, তাদের জন্য বলছি যে সমস্ত হকাররা ঢাকার বাইরে থেকে এসে ঢাকায় হকারিকে পেশা হিসেবে নিয়েছে, তাদেরকে নিজ জেলায়, মানে তার কুমিল্লা বা তার মাদারীপুর বা সে যেখান থেকে এসেছে সেই জেলাতে হকার্স মার্কেট করে দেয়া যায় কিনা সেই বিষয়ে ভাবতে। ঢাকার ভেতরে সব হকার্স মার্কেট তো দরকার নাই, আমাদের জন্য যথেষ্ট আছে, যা আছে আমরা কিনে করে খেতে পারি, আমাদের সমস্যা নাই। তা আমাদের ঢাকায় আর আমাদের হকার্স মার্কেট আর দরকার নাই, যা আছে ওগুলো ফাউন্ডেশন করে বাড়িয়ে দিতে পারেন। আর ঢাকায় যে সমস্ত হকার্স মার্কেটগুলো করা হয় সেগুলো কিন্তু হকারেরা পায় না, সেগুলো পায় কারা? সেগুলো পায় রাজনীতিবিদরা। যারা রাজনীতি করে তারা তাদের চালাপালা, তাদের চামচা তারা পায়, কিন্তু এই হকাররা কিন্তু অ্যাকচুয়ালি সেই হকার্স মার্কেট থেকে কোনো সুবিধা পায় না। আমরা কোটি কোটি টাকা বাজেট রাখছি রাস্তা বানানোর জন্য, যেন অনেক বেশি রাস্তা হয়, ঢাকায় যানজট নিরসন হয়, কিন্তু আসলে কি রাস্তা বানিয়ে যানজট নিরসন সম্ভব? এবারও বাজেটে দেখলাম অনেক টাকা যানজট নিরসনের জন্য রাস্তা, ব্রিজ, ফ্লাইওভার করার জন্য বরাদ্দ রাখার জন্য বলা হয়েছে, প্রস্তাব করা হয়েছে, কিন্তু আসলে সেটা দিয়ে তো আপনি যানজট কমাতে পারবেন না। আপনাকে যানজট কমাতে হলে মানুষকে কমাতে আনতে হবে ঢাকার ভেতরে, ঢাকায় মানুষের প্রবেশকে আপনাকে কমাতে হবে, তাহলে পরে আপনার যানজট কমবে। যানজট তো আপনি রাস্তা বানিয়ে কমাতে পারবেন না। ছোট্ট একটা ঢাকা শহর আপনি কয় হাজার রাস্তা বানাবেন, কয়শো ফ্লাইওভার বানাবেন, তাই না? আরো ফ্লাইওভার দিয়ে হয় নিচে পিলারের কারণে যে রাস্তাটা থাকে সেটাও ব্যবহার করা যায় না, ওই ফ্লাইওভারের ওই নিচের রাস্তাটাই তো উপর দিয়ে হয়েছে, তেমন বিশেষ কিছু না। কিন্তু মাঝখানে রাস্তা কিন্তু আমাদের অলরেডি যেটা নষ্ট হয় সেটা নষ্ট হয় ফ্লাইওভার দিয়ে, সেটা তো আলাদাভাবে কিছুই হয় না। তো যেটা আমার বক্তব্য হকারদেরকে নিজ জেলায় হকার্স মার্কেট করে দিতে হবে, ঢাকায় না, তাদের জেলায় হকার্স মার্কেট করে দিতে হবে, এবং সেই সাথে জেলা উপজেলা পর্যায়ের ভিত্তিতে এই হকারদেরকে ক্ষুদ্র ঋণ দিতে হবে। আপনি 4% করে স্টার্ট আপ বিজনেসের জন্য ঋণ দিচ্ছেন না, তাহলে হকারদেরকে দেন না 2 লাখ টাকা ঋণ। স্টার্ট আপ বিজনেসকে যেরকম 4% দিচ্ছেন, হকারকে 2 থেকে 5 লক্ষ টাকা ক্ষুদ্র ঋণ দিন না। সে সেই টাকা দিয়ে তার এলাকাতে, আমার ঢাকায় হকারি করতে পারবে না, কিন্তু সে টাকা দিয়ে সে তার এলাকাতে হকারি করতে পারবে, তার এলাকার হকার্স মার্কেটে সে ব্যবসা করতে পারবে। সেরকম ব্যবস্থা করে দেন, হকারদের জন্য আপনারা ঋণের ব্যবস্থা করেন, এবং সেই ঋণটা সে তার এলাকাতে, সে যে জায়গা থেকে আসছে সেখানে
ব্যয় করে সেখানে দোকানপাট করুক না কেন, মানুষ তো সবখানেই আছে। আরেকটা বিষয় হচ্ছে চেয়ারম্যান এবং মেম্বার যারা আছে স্থানীয় পর্যায়ে, স্থানীয় সরকারের অধীনে, এই সমস্ত চেয়ারম্যান মেম্বারদের সহায়তায় তার অঞ্চলের শ্রমের সঠিক বন্টনটা করা জরুরি। অর্থাৎ তার অঞ্চলে কোথায় অঞ্চলে কিন্তু ওই আপনার ওই ট্রাক্টর যে চালায় তার জন্য একটা লোক রাখতে হবে, আপনার যে ধান কাটবে তার জন্য একটা লোক রাখা লাগবে, আপনার যে হচ্ছে মানে কৃষির যে সমস্ত কাজগুলো আছে ওই জায়গাগুলোতে লোক রাখা লাগবে, সেই সাথে কিন্তু টেকনিশিয়ানও লাগবে। পোলট্রি যেখানে মুরগির জন্য কাজ করা হয়, মুরগির বিজনেস করা হয়, পোলট্রির মালিকগুলোও কিন্তু লোকজন পায় না, ঠিক আছে, টেকনিক্যাল লোকজন পাচ্ছে না, সেখানেও কিন্তু লোক লাগবে। আপনি শুধু রাস্তা তৈরি করার জন্য বাজেট দিবেন, আপনি এই জায়গাতে বাজেট দিবেন না তা কিন্তু না। বাজেটটা কিন্তু এই যে আমাদের খাবার দাবার আমরা যেটা খেয়ে বাঁচি সেখানে কিন্তু আপনাকে বাজেটটা প্রপারলি ডিস্ট্রিবিউট করতে হবে, ওই ছোট ছোট পেশাগুলোকে দেখতে হবে। আপনারা শুধু হকারকে নিয়ে খুব ব্যস্ত, কৃষিকে নিয়ে কেন আমাদের সরকার এত ব্যস্ত হতে পারছে না, এটা হচ্ছে আমার প্রশ্ন। এরপরে আরেকটা কথা হচ্ছে যে আমি কিন্তু চেয়ারম্যান মেম্বারদের বিষয়টা বললাম, আরেকটা বিষয় হচ্ছে কে কোন কাজে ঢাকায় আসতে চাচ্ছে, গ্রাম থেকে কে কোন কাজে ঢাকায় আসতে চাচ্ছে সেটার একটা ছাড়পত্রের ব্যবস্থা করা, যে আমি ঢাকায় যাচ্ছি, আমি কোন কাজে ঢাকায় যাচ্ছি। আপনি উন্নত দেশে দেখেন, আমেরিকাতে দেখেন, আপনি ইংল্যান্ডে দেখেন, ওরা এক স্টেটের মানুষ কিন্তু অন্য স্টেটে যায়, মন চাইলো দোকান খুলে বসে গেলাম, সম্ভব হয় না, সেখানে কিন্তু অনুমতি নিতে হয় এই জায়গা থেকে যাওয়ার এবং সেই জায়গায় যে কাজটি করার জন্য, দুই জায়গাতে আলাদাভাবে অনুমতি নিতে হয়। আমরা যেহেতু উন্নত হতে চাই, আমরা গরিব দেশ কিন্তু উন্নত হতে চাই, আমরা উন্নত জামা কাপড় পরবো, শুধু বিদেশি ব্র্যান্ডের জামা কাপড় পরবো, আমরা বিদেশি সিস্টেম ফলো না করে তো উন্নত হতে পারবো না। তো আমাদের এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের জন্য আমাদের কিন্তু এই জিনিসটাতেও গুরুত্ব দিতে হবে। এখন সেই শিক্ষাগুলো হয়ে গেছে শুধুমাত্র A+ মুখী, যা আমাদের এই যে হচ্ছে আপনার বেকারত্ব এর অন্যতম কারণ। আপনারা শুধু আপওয়ার্কের জন্য ফ্রিল্যান্সিং করাবেন, ডিজিটাল কোর্স করাবেন, আর বাকি পেশাগুলো কি হবে? বাকি পেশাগুলোকে আপনারা মূল্যায়ন করছেন না কেন? আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই শেখাতে হবে কোনো পেশাই ছোট নয়। আমাদের যে কারিকুলাম বোর্ড আছে তাদের কাছে অনুরোধ, ছোট থেকে তাদেরকে শেখাতে হবে কোনো পেশাই ছোট নয়, তাহলে কিন্তু আমার দেশে আর কোনো চাকরির অভাব থাকবে না। আমাদের অনেক চাকরি আছে, চাকরি করার মানুষ নাই, চাকরি আছে মানুষ নাই। কারণ আমি তো গ্র্যাজুয়েট হয়ে গেছি, আমি কেন ওই যে রেস্টুরেন্টে যে জব করব? আমি তো গ্র্যাজুয়েট হয়ে গেছি। আমার যদি ফ্রেন্ড আমাকে দেখে রেস্টুরেন্টে গিয়ে যে আমি ওখানে আসি, তাহলে তো আমার দেখতে শরম লাগবে। এই ব্যাপারটা থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে, আমাদের মোটিভেশন দরকার। এই বিষয়গুলা নতুন বাজেট যেহেতু এসেছে, এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমি সরকারকে এবং অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করব, সে সাথে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো আছে তাদেরকে অনুরোধ করব। দেখেন, আমি কিন্তু অটোরিকশা মুক্ত ঢাকা চাচ্ছি, তার কারণ একটাই, কারণ আমার দেশে অনেকগুলো পেশা আছে, সবাই অটোরিকশা চালক হয়ে যেতে পারে না। এখন একটা ফ্যান খোলার জন্য লোক পাই না, রিক্সা চালায়, অটোরিকশার মেকানিক হয়ে গেছে, ফ্যানের মেকানিক লোক পাচ্ছি না, প্লাম্বার পাওয়া যায় না। আমাদের যে সবগুলো পেশা, এই পেশাগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং স্কুল পর্যায় থেকে বাচ্চাদেরকে ছোট ছোট করে শর্ট কোর্স, 15 ডেজের শর্ট কোর্স রাখতে পারেন আপনারা, 2 উইকসের শর্ট কোর্স রাখতে পারেন, 1 মান্থসের শর্ট কোর্স রাখতে পারেন। প্রত্যেকটা সেমিস্টারে, অর্থাৎ প্রথম বার্ষিক, দ্বিতীয় বার্ষিক, তৃতীয় বার্ষিকে যদি আপনি 3টা সেমিস্টারে 3টা শর্ট কোর্স রাখেন এরকম, তাহলে কিন্তু বাচ্চারা বিভিন্ন পেশা সম্পর্কে ধারণা পায়। সে কিন্তু কোনো পেশাকে আর ছোট করে দেখবে না। ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত 5টা ক্লাস না, 5টা ক্লাসে অনেকগুলো পেশা সম্পর্কে তার জ্ঞান হয়ে যায়। সেজন্য আমার অনুরোধ থাকবে যে সরকারের কাছে, আমি অটোরিকশা এবং হকার মুক্ত ঢাকা চাচ্ছি, কিন্তু আমার কাছে এই প্রস্তাবনাগুলাও রয়েছে, তাদেরকে আপনারা এই জায়গায় দিয়ে আমাদের রাস্তা থেকে চাপ মুক্ত করতে পারেন। দেখেন, আমরা ঢাকার নগরবাসী আপনাদেরকে ট্যাক্স দিচ্ছি, আমরা প্রত্যেকটা জায়গাতে কষ্ট করছি, আমরা ঢাকা দক্ষিণের নগরবাসী যা দিচ্ছি, আপনারা কি বলতে পারবেন যে উত্তরের যারা আছে এরা বেশি দিচ্ছে আমাদের চেয়ে? নিশ্চয়ই বেশি দিচ্ছে, এটা বলতে পারবেন না। গুলশানের রাস্তাতে তো হকার নাই, আমার এখানে এত হকার কেন?
আমার এখানে কেন আইনা সবাইকে আপনাদের হচ্ছে কর্মসংস্থান দিতে হবে? গুলশানের রাস্তাতে তো এত রিক্সা নাই, সব রিক্সা আমার এলাকাতেই কেন দিতে হবে আপনাদেরকে? সেখানে আমার তো চায়নাতে গিয়ে রোল মডেল খোঁজার প্রয়োজন নাই, আমার তো মডেল বাংলাদেশেই আছে। ডিওএইচএস দেখেন, ঢাকার ভেতরে আছে, ডিওএইচএস দেখেন, আপনি গুলশান দেখেন, আপনারা আরো অনেক এলাকা আছে ওগুলোকে দেখেন, ক্যান্টনমেন্ট আছে আপনারা দেখেন, তারপরে বসুন্ধরা আবাসিক এলাকাও আছে তাদেরকে দেখেন। শুনেছি বসুন্ধরা আবাসিক এলাকা নাকি অনেক সুন্দর জায়গা, সেখানে নাকি অনেক ডিসিপ্লিন। তো তাদের ওখানে ডিসিপ্লিন দেওয়া গেছে, আমাদেরকে ডিসিপ্লিন দেওয়া যাবে না, এই আবার কেমন কথা? আমাদেরকে সব চোর বাটপার এগুলোই দিবেন আপনারা? তারা ট্যাক্স দেয়, আমরা কি দেই না? আমাদের ট্যাক্স বেশি, তাদের ট্যাক্স কি কম? এরকম কোনো কিছু কি? ট্যাক্স তো একই দিচ্ছি আমরা। আপনারা তো আমাদেরকে ওই যে পেশাব করতে গেলেও ট্যাক্স নেন পাবলিক টয়লেটে, অথচ আপনারা ওই অটো রিক্সাওয়ালাকে আপনারা দিয়ে দিচ্ছেন হচ্ছে ফ্রিতে বিদ্যুৎ, যেখানে আমি বিদ্যুৎ রিচার্জ না করলে কার্ডে বাতি জ্বলে না আমার বাড়িতে, সেখানে ওরা পেয়ে যাচ্ছে ফ্রিতে বিদ্যুৎ। কেন আমাদের সাথে এই বৈষম্য? গতদিন যখন দেখলাম পুলিশের গাড়িকে পিটাইয়ে একদম ভেঙে ফেলতেছে, এটা তো পুলিশের গাড়ি না, এটা হচ্ছে প্রশাসনের গায়ে চড় মারা, প্রশাসনের গালে চড় মারা ওটা। তারপরে যদি প্রশাসন অ্যাক্টিভ না হয়, তারপরে যদি প্রশাসন মনে না করে যে আমার এখনই ব্যবস্থা নেওয়া উচিত, তাহলে এটা কোন পর্যায়ে যাবে আপনারা ভাবতে পারছেন? তারা কিন্তু সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়ে গেছে। এটা যদি আপনারা এখন মানতে নারাজ থাকেন, তাহলে সেখানে আর কিছু বলার নাই আমার। আমাদের এখন মোড়ে মোড়ে মাদক পাওয়া যায়, দেখলাম ফেসবুকে গাঁজার প্যাকেট এরকম হাতে করে করে দিচ্ছে, কিনে নিচ্ছে মানুষ গাঁজার প্যাকেট। আগে রাস্তায় সিগারেট বিক্রি হতো, পান বিক্রি হতো, এখন গাঁজা বিক্রি হয়। গাঁজাকেও আপনারা ট্যাক্সের আওতায় নিয়ে আসেন। আপনারা সিগারেটকে ট্যাক্সের আওতায় নিয়ে আসছেন না, গাঁজাকে ট্যাক্সের আওতায় নিয়ে আসেন। সিগারেটের চেয়ে তো গাঁজার দাম কম আমাদের দেশে, কারণ ওখানে কোনো ট্যাক্স নাই। আবার ওকে আপনারা মাদকের আন্ডারেও ধরেন না, তাহলে গাঁজা জিনিসটা কি? ওটা ট্যাক্সও লাগে না, আবার ওটা মাদকও না, তাহলে কি? মাঝের মধ্যে একদিন ওই যে রমনাতে দেখলাম পুলিশ লাঠি নিয়ে বাইর হয়, লাঠি নিয়ে বাইরে হয়, পাছার মধ্যে দুটা বাড়ি দেয়, বাস মাদক মুক্ত হয়ে গেল, সব শেষ। আপনারাই বলেন গাঁজাটাকে ট্যাক্সের আওতায় নিয়ে আসেন না, অতিরিক্ত কর দিয়ে দেন, সিগারেটের থেকে 10 ডবল কর দিয়ে দেন গাঁজার মধ্যে। কারণ আপনারা না ওকে মাদকে কাউন্ট করেন, না ওকে ট্যাক্সের আওতায় আনেন, এমনি ছেড়ে রাখছেন। ভালো চলতেছে, চলতেছে তো সব জায়গায় চলতেছে। আমার বাসার জানালার পিছনে 1 পোটলা গাঁজার প্যাকেট, এতগুলা বৃষ্টিতে এরকম ফুলে ফুলে ভরে আছে। আমি পুলিশ ডাকছিলাম ওগুলো পরিষ্কার করানোর জন্য, পুলিশ আসে নাই। পাশের বাড়ির জানালাটা আমার, মানে পাশের বাড়ির একটা টিনের ছাদ আছে আমার বাসার পাশে, সেখানে মিনিমাম আমি যতটুকু 2 চোখে দেখতে পাই 50টার মতো ফেন্সিডিলের বোতল পড়ে আছে। পুলিশকে 999 ফোন করেছিলাম 1টার দিকে, পুলিশ আসছে। দুপুরে 1টায় ফোন করেছিলাম, রাত 2টায় আসছে পুলিশ। আইসা আমাকে বলে একটা মই খুঁজে দিতে সে ছাদে উঠবে, পুলিশের মই নাই। তারপর থেকে সে পুলিশকে আর পাই নাই। আপনাদের কাছে কিছু চাই না, রাস্তাটা শুধু ফ্রি করে দেন প্লিজ, আমার রাস্তাটা ফ্রি করে দেন। রাস্তাটা যদি ফ্রি হয় তাহলে আমরা চলতে পারবো, এই মানুষগুলো তার এলাকাতে গিয়ে কাজ করবে, দেশের উন্নতি হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আপনাকে একদম ছোট বাচ্চাটা থেকে শুরু করে 55 বছর বয়সী বৃদ্ধ পর্যন্ত কাকে কিভাবে অর্থনৈতিকভাবে কাজে লাগাবেন সেটা ভাবতে হবে। টেকসই উন্নয়ন এমনি এমনি আসে না। বিদেশে 70 বছরের একজন লোকও কাজ করে, সে বলে না আমার খুব কষ্ট হচ্ছে। সুতরাং অনুরোধ থাকবে যে আমার এই বিষয়গুলো আপনারা সরকার পর্যন্ত পৌঁছাবেন। গণস্বাক্ষর নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যেতে চাই, গণস্বাক্ষর কার্যক্রম চলছে। আজকে যারা এসেছেন, যারা গণস্বাক্ষর করেন নাই, বই আছে, ইচ্ছা থাকলে এখানে গণস্বাক্ষর করতে পারেন। আপনাদের জন্য আমার বইও নিয়ে আসছি, গণস্বাক্ষর করে যেতে পারেন এখানে, সেটার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর আমি প্রধানমন্ত্রীর কাছে যাব, এটা আমার ইচ্ছে। কারণ আমি মনে করি যে উনাকে অনেক কিছু জানতে দেওয়া হয় না, উনার জানা উচিত, কিন্তু জানতে দেওয়া হয় না। এজন্যই আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদের মতামতগুলো নিয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে খুব শীঘ্রই যেতে চাচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন এবং আমার হয়ে এই তথ্যগুলো পৌঁছে দিবেন, যেন এই বাজেটে এই জিনিসগুলো নিয়ে, আমার যে প্রস্তাবগুলো আছে এগুলো নিয়ে যেন এই বাজেটে ভাবা হয়।